যে মিশনটা শুরু হয়েছিল শুধু দায়িত্ব দিয়ে সেটা এখন রূপ নিচ্ছে অটুট বন্ধুত্ব আর নিঃস্বার্থ ভালোবাসায়। একদিকে বিশ্বাসঘাতকতা, অন্যদিকে শত্রুদের ঘেরাও। এই সবকিছুর মাঝে আজকের পর্বে গল্পটি এমন এক মোড় নিতে চলেছে যা সবাইকে চমকে দেবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক এ জার্নি টু লাভ ড্রামার তৃতীয় পর্ব। প্রথম দুটি পর্ব তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো গত পর্বে আমরা দেখেছিলাম এক জেনারেল তার 1000 সৈন্য নিয়ে নিং আর প্রিন্সেসকে মারতে আসছে। নিংও তার লোকদের নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, কিন্তু এক অসম যুদ্ধ। 1000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 60 জন সেনা নিয়ে শুধুমাত্র গায়ের জোরে যুদ্ধ জেতা সম্ভব নয়। এজন্য তাদের আরো সুপরিকল্পিত কৌশল অবলম্বন করতে হবে। তাই শিসান প্রথমে সেই জেনারেল যে পথ দিয়ে আসবে সেখানকার এক জলাশয়ের পানিতে বিষ মিশিয়ে দিয়ে আসে। এতে করে সেখানকার সৈন্যরা মারা যাবে না ঠিকই, কিন্তু তারা অনেকটা দুর্বল হয়ে পড়বে, এবং তাই হয়। প্রায় 100 জন সৈন্য এতটাই দুর্বল হয়ে পড়ে যে তারা আর উঠে দাঁড়াতে পারে না। এরপর লিউ তার তৈরি করা বোম দিয়ে আরো 400 জন সেনাকে রাস্তায় মেরে ফেলে। সাথে রাস্তায় বিছিয়ে রাখা আরো কিছু ট্র্যাপ তো ছিলই। তাহলে এখন বাকি রইল আর 500 জন সেনা। এবার ওরা সবাই ফাইট করতে শুরু করে। নিং আর ওর দলের লোকেরা যুদ্ধে এতটাই পারদর্শী যে কম জনশক্তি নিয়ে ওরা 200 জনের মতো সৈন্যকে ওখানেই মেরে ফেলে। রুইও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফাইট করতে থাকে। তাদের লড়াইয়ের দৃশ্যগুলো সত্যি অসাধারণ ছিল। কিন্তু এরই মধ্যে প্রিন্সেস যেখানে লুকিয়ে ছিল সেখানে কিছু সৈন্য চলে আসে আর তার উপর আক্রমণ করে বসে। সে তাদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না, কিন্তু ঠিক তখনই প্রিন্সেসের সেই ভীতু উপদেষ্টার মনে একটু সাহস জন্ম নেয় আর সে তীর মেরে সেখানকার সব সৈন্যদের মেরে ফেলে। যাই হোক, এখনো কিন্তু যুদ্ধের ময়দানে 300 জন সেনা বাকি, আর নিং এর লোকেরাও তাদের সাথে আর পেরে উঠছিল না। তাই এখন আর একটাই রাস্তা খোলা আছে, সেই জেনারেলকে সরাসরি মেরে ফেলতে হবে, আর তাহলেই তার সৈন্যরা অকেজো হয়ে পড়বে। তাই রুই যায় এ কাজ করতে, আর পেছন থেকে নিং ওকে সাহায্য করে। ওরা দুজনে মিলে সেই জেনারেলকে ধরে ফেলে আর বাকি সব সেনাদের আত্মসমর্পণ করতে বলে, আর এরই মধ্য দিয়ে অবশেষে তারা বিজয় লাভ করে। কিন্তু যুদ্ধ বরাবরই দুই পক্ষের জন্য ক্ষয়ক্ষতি বয়ে আনে। নিং এর দলের অনেক লোক এই লড়াইয়ে মারা যায়, সাথে লিউও গুরুতরভাবে আহত হয়। ওরা যখন লিউয়ের চিকিৎসা করছিল তখন নিং রুইকে জানায় জন্মের পর থেকেই লিউয়ের হার্টের সমস্যা, তাই খুব বেশি শারীরিক ধকল নিলেই ও অসুস্থ হয়ে পড়ে। এই রোগের জন্য হয়তো 20 বছরের বেশি বাঁচতে পারবে না। এদিকে আবার যুদ্ধের কারণেও লিউ অনেকটা অসুস্থ হয়ে গেছে, তাই সবাই ওকে নিয়ে চিন্তায় পড়ে যায়। এদিকে প্রিন্সেস জীবনে প্রথমবার তার চারদিকে এত মৃত্যু আর হাহাকার দেখতে পায়। সে রুইকে বলে সে চায় না যে আর কেউ তার জন্য জীবন দিক, সে নিজের জন্য ফাইট করতে চায়। তখন রুই তার হাতে একটি ছুরি দিয়ে বলে টেবিলের এক নির্দিষ্ট জায়গায় একাধারে 300 বার আঘাত করতে। সে বুঝে যাবে কিভাবে নিজেকে বাঁচাতে অন্যকে মারতে হয়। এরপর রুই বাইরে বেরিয়ে এসে জানতে পারে লিউয়ের অবস্থা আরো খারাপ হয়ে গেছে, আর তাকে বাঁচাতে এক ধরনের সিলভার সাপের পিত্তথলি দরকার। ওই সময় নিং সেখানে ছিল না, তাই রুই আর শিসান পাহাড়ে যায় সেই সাপ ধরতে। কিন্তু সাপ ধরতে গিয়ে ওদের হয় নাজেহাল অবস্থা, আর সাপও এমন নাছোড়বান্দা যে ওদের হাতে কোনোভাবেই ধরা দিচ্ছিল না। এই সাপের পিছনে দৌড়াতে গিয়ে রুই পাহাড় থেকে ছিটকে পড়ে যায়, আর সে সময় নিং এসে ওকে বাঁচায়। শিসান সেই সাপটা ধরে ফেলে আর ওদের দুজনকে ওখানে রেখেই চলে যায়, যাতে ওরা একটু একা সময় কাটাতে পারে। কিন্তু ওরা দুজন যখন ফিরে আসবে তখন হঠাৎই নিং অনেক অস্বস্তি বোধ করতে থাকে, কারণ আজকে তার বিষের অ্যান্টিডোট নেওয়ার কথা ছিল আর সে তা পায়নি। তাই নিং ওর ভিতরকার এনার্জি দিয়ে বিষের প্রভাবকে কমানোর চেষ্টা করে। তখন রুইও ওকে নিজের ইন্টারনাল এনার্জি দিয়ে সাহায্য করতে থাকে। বিষের প্রভাব কমে গেলে ওরা দুজনেই ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। সকালে পাহাড়ের এক রৌদ্রোজ্জ্বল পরিবেশে ওরা ঘুম থেকে ওঠে। রুই ওর চারিদিকের এই মনোরম দৃশ্য দেখে অনেক খুশি হয়ে যায় আর আনন্দে চারিদিকে ছোটাছুটি করতে থাকে, আর নিং ওর দিকে এক অপলক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ওরা ফিরে আসলে রুই নিং এর মাথায় লেগে থাকা একটা ফুল নিয়ে ওর হাতে গুজে দেয়। তারপর ও লিউয়ের সাথে দেখা করতে যায় আর ওকে একগুচ্ছ ফুল দেয়। তখন নিং এটা দেখে একটু জেলাস হয়ে যায়। ও ভাবে রুই লিউকে একগুচ্ছ ফুল দিল আর আমাকে দিল মাত্র একটা ফুল। রুই কিন্তু এসব ঠিকই খেয়াল করেছে, কারণ এটাই তো ওর প্ল্যান যে সে নিংকে জেলাস ফিল করিয়ে ওর আরো কাছাকাছি আসবে। এরপর রাতের বেলা সবাই বিজয়ের আনন্দে নাচ গান আর খাওয়া দাওয়া করছিল। রুই তখন নিংকে আবারও জেলাস ফিল করাতে শিসানের সাথে নাচে। নিং তো এতে জ্বলে পুড়ে শেষ। তার মানে রুইয়ের জন্য নিং এর মনে যে কিছু অনুভূতি আছে এটা পরিষ্কার, কিন্তু এই উৎসবমুখর পরিবেশেও একটা অঘটন ঘটে। সবাই মিলে যখন খুশিতে নাচ গান করছিল তখন রুইয়ের নাচের স্টাইল ছিল একটু আলাদা, আর তা দেখে চিয়ানের মনে রুইয়ের প্রতি সন্দেহ জাগে। কেননা আনরাজ্যের লোকেরাই মূলত এভাবে নাচে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে নিং ওর দলের কাউকে রুইয়ের আসল পরিচয় কিন্তু জানায়নি। তাই চিয়ান নিজের সন্দেহ দূর করতে রুইয়ের খাবারে এমন এক মশলা মিশিয়ে দেয় যেটা আনরাজ্যের মানুষ খায় না। রুইও সেই খাবার না খাওয়ায় চিয়ানের সন্দেহ আরো বেড়ে যায়। পরদিন ওরা আবার রওনা দেয় পরের শহরের উদ্দেশ্যে। প্রিন্সেস তখন মাঝ রাস্তায় ওদেরকে থামিয়ে বলে যে সে ঘোড়া চালানো শিখতে চায়। লিউ তাকে কিছুক্ষণ প্রশিক্ষণ দেয় আর প্রিন্সেসও খুব তাড়াতাড়ি অনেক কিছুই নিজের আয়ত্তে নিয়ে আসে। এতে তো সে অনেক খুশি। কিন্তু তখনই রুই ঘোড়ার পিছনে জোরে একটা বাড়ি মারলে ঘোড়া প্রিন্সেসকে নিয়ে দ্রুত দৌড়ানো শুরু করে। সবার তো এটা দেখে হার্ট ফেল করার মতো অবস্থা। লিউ দৌড়ে যায় প্রিন্সেসকে বাঁচাতে, কিন্তু রুই ওদেরকে চিন্তা করতে নিষেধ করে, কারণ এভাবেই প্রিন্সেস খুব তাড়াতাড়ি ঘোড়া চালানো শিখতে পারবে। এরপর আমরা আবার আনরাজ্য দেখতে পাই। সেখানে রাজা তার নোবেল কনসোর্টকে ডেকে বলে যে সে কনসোর্টের ভাতিজির সাথে মার্কিউসের বিয়ে দিতে চায়। এটা শুনে তো তার মন অনেক খারাপ হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে রাজা কাজ করছে মার্কিউসকে নিজের হাতে রাখার জন্য, আর রাজার আদেশ অমান্য করারও তো কোনো উপায় নেই। তাই সে নিজের বুকে
বুকে পাথর রেখে তার ভাতিজিকে মার্কিউসের সাথে বিয়ে করার জন্য রাজি করায়। সেই মেয়েটার নাম হলো চুউয়ে। সে প্রথমে মনে করেছিল তার বিয়ে বোধহয় রাজা দ্বিতীয় প্রিন্সের সাথে ঠিক করেছে, কিন্তু যখন সে জানতে পারে যে প্রিন্স না মার্কিউস হবে তার স্বামী, তখন সে ভীষণ রেগে যায় আর ঠিক করে যেভাবেই হোক সেই বিয়ে ভেঙেই ছাড়বে। এদিকে আমরা আবার জানতে পারি চুউয়ের সাথে মার্কিউসের আগে থেকেই ঝামেলা লেগে আছে। দুজনই একে অপরকে একদম পছন্দ করে না, কিন্তু চুউয়ে জানে না যে এটাই আসলে মার্কিউস যার সাথে তার বিয়ে হবে, আর মার্কিউসও জানে না যে তার অজান্তেই রাজা তার বিয়ে চুউয়ের সাথে ঠিক করে রেখেছে। এদিকে নিং তার দলবল নিয়ে আরেক শহরে প্রবেশ করে যেটা আনরাজ্যের সীমানার কাছে অবস্থিত। সেখানে মানুষদের মধ্যে অনেক দুর্ভিক্ষ চলছিল আর প্রিন্সেসের তাদের অবস্থা দেখে খুবই খারাপ লাগে। সে রুইকে বলে যে সে তাদের সাহায্য করতে চায়। প্রিন্সেস যেহেতু নিজে বাইরে গিয়ে তাদের সাহায্য করতে পারবে না, তাই রুই কিছু কয়েন নিয়ে রাতে বাজারে বের হয় তাদের সাহায্য করতে। তখনও সুযোগ বুঝে স্কারলেট গার্ডের জন্য একটা মেসেজ ছেড়ে যায় যেন তার সাথে পরে দেখা করে। এরপর ফেরার পথে ওর নিং এর সাথে দেখা হয়। নিং সেখানে লিউয়ের জন্য ওষুধ কিনতে এসেছিল। সে রুইকে হঠাৎ বাজারে আসার কারণ জিজ্ঞেস করলে রুই তাকে সত্যি কথা বলে না, বরং ও নিং এর মন জেতার জন্য ওকে একটা ছুরি উপহার দেয়। ওরা তারপর একটা দোকানে গিয়ে খেতে বসে। রুই তখন নিং এর সাথে আবারও ফ্লার্ট করা শুরু করে। ওর দিকে চা এগিয়ে দেয়, চুপ করে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে, আবার ওকে টিজও করে। নিং ওকে তেমন কিছু না বললেও রুইয়ের এই কাজকর্মে তার প্রতি নিং এর অনুভূতিগুলো যেন আরো গভীর হয়ে উঠছিল। এরপর ওরা বৃষ্টির মধ্যে কিছুক্ষণ হাঁটে। তখন ও নিংকে বলে, তুমি এর আগে আনরাজে একবার স্পাই হিসেবে গিয়েছিলে তাই না? আমি তখন সেখানে ছিলাম না, তা না হলে তোমাকে ধরে নিয়ে গিয়ে অনেক টর্চার করতাম। নিং তখন রুইকে মজা করে বলে, আমার পা কিন্তু অনেক লম্বা, আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতাম, তুমি আমাকে ধরতেই পারতে না। রুই এতে কিছুটা মুচকি হেসে বলে, কি অদ্ভুত তাই না? আমরা দুজনেই দুই রাজ্যের স্পাই সংগঠনের বড় পদে কাজ করতাম, অথচ আমাদের আগে কখনো দেখাই হয়নি। হয়তোবা দেখা হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। তবে ভালোই হয়েছে, তখন দেখা হলে বোধহয় আমরা একে অপরকে এতটাও ভালো করে চিনতে পারতাম না। ঠিক সেই সময় নিং এর হাতে উপর থেকে একটা ফুল এসে পড়ে আর ও সেটা রুইকে দেয়। নিং এর কাছে ফুল পেয়ে তো রুই অনেক খুশি। এরপর ওরা বাসায় ফিরে আসে। নিং তখন রুইয়ের দেওয়া সেই ছুরিটা দিয়ে একটা কাঠ খোদাই করে ওকে উপহার দেয়। যদিও সে একটা চিতাবাঘের মুখ বানাতে চেয়েছিল, কিন্তু ওটা দেখতে হয়েছিল বিড়ালের মতো। কিন্তু যেহেতু এটা নিং এর দেওয়া উপহার, তাই রুই এতেই খুশি। কিছুক্ষণ পর রুই অন্য একটা মেয়ের ছদ্মবেশে স্কারলেট গার্ডের এক স্পাইয়ের সাথে দেখা করতে যায়। ও আসলে এটা জানার চেষ্টা করছিল যে স্কারলেট গার্ডের ভিতরে কে আছে যে সেই মাস্কম্যানের সাথে হাত মিলিয়ে কাজ করছে। কিন্তু সমস্যা হলো চিয়ান রুইকে কাজ করতে দেখে ফেলে। সে তাদের সম্পূর্ণ কথোপকথন না শুনে সেখান থেকে চলে যায় আর রুইকে ভুল বুঝে বসে, কারণ সে না রুইয়ের আসল পরিচয় জানে আর না জানে সেই মাস্কম্যানের কথা। সে তো মনে করে রুই ওদের সাথে বিশ্বাসঘাতকতা করছে আর ওদের ভেতরকার গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। কিন্তু তখনও চিয়ান এসব কথা কাউকে বলে না। পরদিন ওরা আনরাজ্যের সীমানা অতিক্রম করে এমন এক শহরে আসে যেটা আগে ইউরাজ্যের ছিল, কিন্তু যুদ্ধের পর আনরাজ্যতা দখল করে নেয়। ওরা সবাই সেখান থেকে দুই ভাগে ভাগ হয়ে যায়। শহরে ঢোকার পরে ওরা ওখানকার জেনারেলের সাথে দেখা করতে যায়, কিন্তু আগে ওই শহরের যে জেনারেল ছিল সে বদলি হয়ে গেছে আর নতুন জেনারেল ওদেরকে তেমন পাত্তাই দিচ্ছে না। সে তাদের সাথে দেখা করতে এসে বারবার তাদের অপমান করতে থাকে। যেহেতু তারা পরাজিত রাজ্যের সদস্য, তাই তারা সেরকম প্রতিবাদও করতে পারে না। আবার সেই জেনারেল তাদেরকে এমন এক জায়গায় থাকার ব্যবস্থা করে দেয় যেখানকার অবস্থা খুবই খারাপ। চারদিকে ধুলাবালি আর সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে সাহায্য করার জন্য কোনো দাসদাসী নেই। এসব দেখে প্রিন্সেস তো অনেক রেগে যায় আর সে আনরাজ্যের সবাইকে গালিগালাজ করতে শুরু করে। এর এক পর্যায়ে সে আনরাজ্যের প্রাক্তন রানীকেও গালি দিয়ে বসে, কিন্তু রুই তো তার রানীর অসম্মান সহ্য করতে পারে না। সে আবেগের বশে প্রিন্সেসকে হঠাৎই একটা চড় মেরে দেয় আর সেখান থেকে বের হয়ে আসে। কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে প্রিন্সেসের গায়ে হাত তোলা তার ঠিক হয়নি, তাই সে বাজার থেকে প্রিন্সেসের জন্য একটা সুগার ক্যান্ডি নিয়ে আসে। কিন্তু সেখানে ফিরে আসার পর হঠাৎ চিয়ান আর সুনলান তার উপর আক্রমণ করে বসে। রুই তাদের আচরণে অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তারা এরকম কেন করছে। চিয়ান তখন ওকে জানায় যে সে বুঝে গেছে রুই একজন স্পাই। সে নিজে তাকে স্কারলেট গার্ডের সাথে কথা বলতে দেখেছে, আবার আজকে সে প্রিন্সেসকে চড় মারার মতো এমন দুঃসাহস দেখিয়েছে। ওরা তো ভেবেছিল রুই বোধহয় নিনকেও ধোকা দিচ্ছে, তাই তারা দুজনে মিলে রুইয়ের সাথে ফাইট করতে শুরু করে। তখন সেখানে শিসান এবং প্রিন্সেস চলে আসে আর ওদেরকে থামানোর চেষ্টা করে। শিসান ওদেরকে বলে ঝোঁকের বসে কোনো কাজ না করে নিং এর জন্য অপেক্ষা করতে। এরপর নিং যা বলে ওরা না হয় তাই করবে। কিন্তু স্কারলেট গার্ড আর আনরাজ্যের মানুষের জন্য ওদের ঘৃণা এতটাই তুখর যে ওরা শিসানের কোনো কথাই শোনে না, বরং তাকে ওদের সাথে ফাইট করতে রাজি করিয়ে নেয়। ওদের তিনজনের পরপর আক্রমণে রুই গুরুতরভাবে আহত হয়ে যায়। তখন আর কোনো উপায় না দেখে রুই প্রিন্সেসকে মারার হুমকি দিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। রাত হয়ে গেলে ওরা একটা জঙ্গলের মধ্যে চলে আসে। প্রিন্সেস রুইকে বারবার বলতে থাকে সে যেন ঘুমিয়ে না পড়ে, কারণ প্রিন্সেস জানে যে রুই তাকে কখনোই মারবে না। রুইয়ের প্রতি এতটুকু বিশ্বাস তার আছে। সে রুইকে একটা ওষুধ দিয়ে বলে তার ক্ষত সারানোর জন্য সেটা ব্যবহার করতে। এত মানুষের অবিশ্বাসের মধ্যেও প্রিন্সেসকে তার উপর ভরসা করতে দেখে রুই তাকে ছেড়ে দেয় আর জোর করে সবার কাছে ফেরত পাঠিয়ে দেয়। এদিকে নিং এসবের খবর পেয়ে সেখানে ছুটে চলে আসে। সে জানতে পারে ওরা সবাই মিলে রুইয়ের সাথে ফাইট করে ওকে আহত করে দিয়েছে আর রুই প্রিন্সেসকে নিয়ে পালিয়ে গেছে। তখনই সেখানে প্রিন্সেসের ঘোড়া তাকে নিয়ে আসে। প্রিন্সেস নিংকে জানায় যে রুইয়ের অবস্থা খুবই খারাপ, সে যেন তাড়াতাড়ি রুইকে খুঁজে বের করে, তা না হলে সে মারা যাবে। এ কথা শুনে নিং সাথে সাথে রুইকে খুঁজতে বেরিয়ে পড়ে। চিয়ান যদিও তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নিং ওর কথা কোনো কান দেয় না। ওর জন্য এখন রুইকে বাঁচানোই সবচেয়ে বেশি দরকার। সে রুইকে খুঁজতে জঙ্গলে চলে আসে। আর এদিকে রুইয়ের অবস্থাও এখন অনেক খারাপ। অতিরিক্ত রক্তক্ষরণেও বারবার অজ্ঞান হয়ে পড়ছিল। তাও সে কোনো রকমে জঙ্গলের একটা গুহার মধ্যে আশ্রয় নেয়।
কিন্তু সেখানে কিছু বন্য শূকর ওর উপর আক্রমণ করে বসে। রুই এমনিতে এখন এত দুর্বল, তার উপর এতগুলো শূকরের আক্রমণে ওর প্রাণ যায় অবস্থা। তখন নিং সে গুহার কাছে চলে আসে আর বাইরে থেকে দেখতে পায় যে রুই শূকরের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছে। নিং সাথে সাথে সেই গুহার ভিতরে ঢুকে শূকরগুলোকে মেরে ফেলে, কিন্তু ততক্ষণে রুইয়ের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সে আর নিজেকে সামলাতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান হারানোর আগেও নিংকে নিজের সামনে দেখতে পায়। এরপর নিং ওর ভিতরকার এনার্জি দিয়ে রুইকে বাঁচানোর চেষ্টা করে। তখন ধীরে ধীরে ওর জ্ঞান ফিরে আসে, কিন্তু সে নিংকে দেখার সাথে সাথে ওকে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আজকের দিনের ঘটনাগুলো তাকে এতটাই গভীরভাবে আঘাত করেছে যে সে নিং এর কোনো কথাই শুনতে চাচ্ছিল না। নিং ওকে আবারও সাহায্য করতে গেলে রুই রেগে গিয়ে বলে, আমার সঙ্গে নাটক করা বন্ধ করো। তুমি ইচ্ছা করে আমার সাথে এমন করছো, তাই না? তুমি আসলে আমাকে কখনো বিশ্বাসই করোনি, শুধু অপেক্ষা করছিলে যে কখন আমি তোমাদেরকে বিশ্বাস করবো আর তোমরা আমাকে পেছন থেকে ছুরি মারতে পারবে। নিং তখন ওকে আবারও বোঝানোর চেষ্টা করে যে অন্যরা তাকে ভুল বুঝলেও নিং তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে। সে জানে রুই নিশ্চয়ই কোনো প্রয়োজনে স্কারলেট গার্ডের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু রুই যেন কোনোভাবে এসব কিছু মেনে নিতে পারছে না। নিং যখনই ওকে সাহায্য করতে যায় তখন রুই বলে, তুমি যদি আমার কাছে আসার চেষ্টা করো আমি তোমাকে মেরে ফেলবো, আর আমাকে বাঁচিয়েও তোমার কোনো লাভ নেই, আমি তোমার সাথে আর ফিরে যাব না। নিং এর উত্তরে ওকে বলে, তুমি আমাকে মারতে চাইলে মেরে ফেলো, আমার এতে কোনো দুঃখ নেই। তোমাকে যখন থেকে আমি এরকম ক্ষতবিক্ষত অবস্থায় দেখেছি আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই আমি আমার যতটুকু সম্ভব তা দিয়েই তোমাকে বাঁচানোর চেষ্টা করব। আমি জানি তুমি কষ্ট পেয়েছো আর আমাদের সাথে ফিরে যাবে না, কিন্তু আমি তাও তোমাকে বাঁচাবো। এটা বলেই নিং রুইকে নিজের ভিতরের অর্ধেক এনার্জি দিয়ে দিতে থাকে, কারণ এটা ছাড়া আর কোনো উপায় রুইকে বাঁচানো যাবে না। রুইও আর নিংকে আটকায় না। নিং তখন ওকে বলে, এরপর হয়তো আমাদের আর কখনো দেখা হবে না, কিন্তু আমি চাই তুমি যেন সবসময় খুশি থাকো। ভবিষ্যতে তুমি এমন একজন মানুষকে বেছে নিও যে সত্যিকার অর্থে তোমার ভালোবাসার যোগ্য। এরপর সকাল হয়ে গেলে নিং রুইকে রেখে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে বারবার ও রুইয়ের দিকে ফিরে তাকাচ্ছিল, কিন্তু ও চাইলেই তো আর এখানে থেকে যেতে পারে না, কারণ বাইরে ওর জন্য অনেক বড় দায়িত্ব অপেক্ষা করছে। যাওয়ার সময় নিং একটা কাপড়ে আনরাজের তৎকালীন রানীর খুনিকে খুঁজে বের করার জন্য উপায় লিখে রেখে যায়। এরপর নিং তার দলের কাছে ফিরে আসে। তখন চিয়ান আর সুনলান তাকে জিজ্ঞেস করে যে তারা বুঝতে পারছে না সে কেন রুইকে বাঁচাতে গিয়েছিল, সে তো তাদের শত্রু। তখন নিং ওদেরকে রুইয়ের আসল পরিচয় জানায় আর সবটা খুলে বলে। সে তাদের এটাও জানায় যে রুই কেন হঠাৎ স্কারলেট গার্ডের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু চিয়ান সে এক কথাতেই পড়ে আছে। সে এই চিন্তা থেকে বেরিয়ে হতে পারছে না যে রুই স্কারলেট গার্ডের সদস্য আর তাই সে তাদের শত্রু। তখন নিং চিয়ানকে স্পষ্টভাবে বলে যে লিউদাও হল হোক কিংবা স্কারলেট গার্ড, ওরা সবাই তাদের রাজ্যের জন্য ব্যবহৃত কিছু সরঞ্জাম মাত্র। আর চিয়ান কি ভুলে গেছে কিছুদিন আগের সেই যুদ্ধে রুই কিভাবে তাদের জীবন বাঁচিয়েছিল? তারপর লিউকে সারিয়ে তুলতে শিসানের সাথেও পাহাড়ে সাপও ধরতে গেছে। রুই তাদেরকে সাহায্য করার জন্য বারবার নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে। তাহলে কেন নিং রুইকে বাঁচাতে যেতে পারবে না? আর কেনই বা তারা রুইকে নিজের শত্রু মনে করছে? তাদের মন মানসিকতা কি আসলে এতটাই নীচ? এই কথাগুলো শোনার পর চিয়ানের আর বলার কিছুই থাকে না। ওখানকার সবাইও বুঝতে পারে যে ওদের অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু এখন আর কি করার, রুই তো সেখানে ফিরে আসছে না। এরপর প্রিন্সেস আবার যায় সে শহরে জেনারেলের সাথে দেখা করতে। জেনারেল তখন প্রিন্সেসকে নানা রকম প্রশ্ন করতে থাকে তার বুদ্ধিমত্তা যাচাই করার জন্য। প্রিন্সেস অনেক দক্ষতার সাথে তার উত্তর দেয়। এরপর সেই জেনারেল তাকে ঘোড়ায় চড়ার জন্য আহ্বান জানায়, কিন্তু তারা প্রিন্সেসকে নাজেহাল করতে অনেক দ্রুত ঘোড়া চালানো শুরু করে আর সেখানকার বাজারে ঢুকে পড়ে। প্রিন্সেসেরও তাদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে 12টা বেজে যায়। এই সময় হঠাৎই এক সবজিওয়ালার সাথে তার ধাক্কা লাগে। সেই ইউরাজ্যের প্রিন্স তা জানতে পেরে ওখানকার সবাই তার উপর নিজেদের রাগ ঝাড়তে শুরু করে। ঠিক সেই সময় সেখানে প্রিন্সেসকে বাঁচাতে ছদ্মবেশে এসে উপস্থিত হয় রুই। সে সব দোষী জেনারেলের ঘাড়ে দিয়ে বলে, আপনার সাহস কিভাবে হলো যে আপনি ইউরাজ্যের রাজকুমারের বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কিয়ে দিচ্ছেন? আবার তাকে যখন আক্রমণ করা হচ্ছিল আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, আপনাদের লজ্জা করছে না? এই কথা শুনে জেনারেল কিছুটা বিব্রত হয়ে যায়, তাই ওদের সাথে কোনো তর্ক না করেই সে ওখান থেকে চলে যায়। এরপর ওরা নিজেদের জায়গায় ফেরত আসে। রুইকে ওদের সবার মাঝে আবার ফিরে আসতে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু সমস্যা হলো তাদের সেই উপদেষ্টা লিউদা হলের সব সদস্যদের উপর অনেক ক্ষেপে আছে, কারণ প্রিন্সেসকে যখন সেই জেনারেল নাকানি চোবানি খাওয়াচ্ছিল তখন তাকে বাঁচানোর জন্য তারা সেখানে ছিল না। তাদের দায়িত্বের গাফিলতির জন্য উপদেষ্টা নিংকে বলে তাদের শাস্তি দিতে। নিং তখন শাস্তি স্বরূপ তাদের জন্য 2 দিনের নাও খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু এতে তো উপদেষ্টা সন্তুষ্ট না, তাই নিং ওদের হয়ে 10টা চাবুকের বাড়ি নিজে গ্রহণ করে। সে আগে থেকে অনেকটা অসুস্থ থাকায় চাবুতের আঘাতে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সবাই ওকে ধরে নিয়ে একটা রুমে শুইয়ে দেয়। বাইরে বেরিয়ে আসার পর চিয়ান, শিসান আর সুনলান 3 জনেই রুইয়ের সাথে দেখা করতে আসে। ওরা রুইয়ের কাছে ক্ষমা চায় আর বলে সে যদি চায় তাহলে তাদেরকে মেরে ফেলতে পারে, ওরা তাকে আটকাবে না, কিন্তু তাদের ক্ষমা করতে রুইয়ের আরো সময় দরকার। তাই সে ওদের সাথে তেমন কথা না বলে সেখান থেকে চলে যায় আর রিং এর রুমে গিয়ে বসে থাকে। রাতে নিং এর জ্ঞান ফিরে আসলে ও রুইকে জিজ্ঞাসা করে সে তাদের কাছে আবার কেন ফিরে এলো, কিন্তু রুই কি আর ওকে সরাসরি বলবে যে সে নিং এর জন্য এসেছে? ও বলে, তুমি একটা অত্যন্ত চালাক লোক, আমি তোমার লিখে যাওয়া চিঠিতে মোটেও বিশ্বাস করিনি। তুমি নিজে আমাকে রানীর খুনিকে খুঁজে বের করতে সাহায্য করবে, আর তা না হলে আমি তোমার পিছু ছাড়ছি না। কিন্তু নিং রুইয়ের না বলা কথাগুলো বুঝে যায়। সে রুইকে তার কাছে এসে বসতে বলে আর নিজের অনুভূতিগুলো প্রথমবারের মতো তাকে জানায়। রুই এতে কিছুটা অবাক হয়ে যায়। হঠাৎ কি এমন হলো যে নিং তার ফিলিংস এত খোলাখুলি ভাবে তার সাথে শেয়ার করছে?
কিন্তু এই 2 দিনের ঘটনায় যখন নিং রুইকে প্রায় হারিয়ে ফেলছিল, সে নিজের ফিলিংস গুলো বুঝতে পারে। আর আজ আবার রুইকে ফিরে পাওয়ায় নিং ঠিক করে নেয় যে ভালোবাসার কাছ থেকে সে আর পালিয়ে বেড়াবে না। ওরা দুজনেই তখন নিজেদের মনের কথাগুলো একে অপরকে জানায়, আর ওখান থেকে ওদের সম্পর্ক এক নতুন দিকে মোড় নেয়। পরদিন সকালে লিউ ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। এরপর প্রিন্সেস সহ ওখানকার বাকি সবাই ওদের ব্যাপারে জেনে যায়। ওদের দুজনের সম্পর্কের কথা জেনে ওখানকার সবাই অনেক খুশি হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা আন রাজ্যের রাজধানী দেখতে পাই। সেখানে ইউ এর রাজাকে বন্দী করে একটা প্যাগোডায় নিয়ে রাখা হয়। মার্কিউস যখন রাজার সাথে দেখা করতে আসে, তখন সে বারবার তাকে অনুরোধ করে যেন সে রাজাকে ওখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। সে আর এখানকার মানুষের দুর্ব্যবহার সহ্য করতে পারছে না। যত যাই হোক, সে তো একজন রাজা, তাই না? তখন মার্কিউস তাকে একটা হেয়ার পিন দিয়ে বলে, আপনার যখন এসব সহ্য হচ্ছে না তাহলে আপনি মরে যান, কারণ আমার একার পক্ষে আপনাকে বাঁচানো সম্ভব না। কিন্তু রাজা এতদিনে বুঝে গেছে যে মার্কিউসের যুদ্ধবিদ্রোহ একদম পছন্দ না। সে যুদ্ধে রাজাকে না মেরে বন্দী করে নিয়ে এসেছে যেন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে 2 রাজ্যের ভিতর যুদ্ধ সবসময়ের জন্য বন্ধ করে ফেলা যায়। তাই রাজা তাকে বলে, আপনি যদি আমাকে এখান থেকে বেঁচে ফিরতে সাহায্য করেন তাহলে আমি কথা দিচ্ছি আন রাজ্যের সাথে আর কখনো কোনো যুদ্ধে জড়াবো না। মার্কিউস এতে রাজি হয়ে যায়, কারণ সে তো এটাই চায়। অপরদিকে প্রাসাদে মার্কিউস আর চুউয়ের আবার দেখা হয়। ওরা দুজনে একে অপরের সাথে কোনো কথা না বলে নিজেদের মতো হাঁটতে থাকে। তখন দ্বিতীয় প্রিন্স চুউয়েকে জানায় এই হলো সেই মার্কিউস যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। আবার এদিকে রাজাও মার্কিউসকে জানায় যে চুউয়ে হলো তার হবু বউ। দুজনে এই খবরে খুব বড়সড় একটা ধাক্কা পায়। যাই হোক, চুউয়ের বাবা যেহেতু খুব প্রভাবশালী একজন ডিউক, মার্কিউসের বিয়েতে কোনো আপত্তি করে না। তাকে বিয়ে করলে বরং তার একদিক দিয়ে লাভই হবে। কিন্তু চুউয়ের তো তাকে আর পছন্দ না। তাই সে রাতে বাজারে গিয়ে মার্কিউসকে মারধর করার জন্য কিছু গুন্ডা ভাড়া করে। কিন্তু মার্কিউসও কম যায় না। সে ওই গুন্ডাগুলোকে মেরে বন্দি বানিয়ে ফেলে আর তাদের নিয়ে সোজা চলে যায় চুউয়ের বাবার সাথে দেখা করতে। সে ডিউককে সরাসরি বলে না যে এদেরকে চুউয়ে পাঠিয়েছে, কিন্তু তার কথায় তা ঠিকই বোঝা যায়। সাথে সে আরো কিছু উপহার নিয়ে আসে ডিউককে ইমপ্রেস করার জন্য। মার্কিউস সেখান থেকে চলে যাওয়ার পর ডিউক তার মেয়েকে সেখানে ডেকে নিয়ে আসে আর তার বোকামির জন্য তাকে অনেক বকাঝকা করে। এদিকে নিং তার সাথীদের নিয়ে বসে চিন্তা করছিল কিভাবে আনরাজের প্রাসাদের ভেতরকার খবর জানা যায়। চিয়ান তখন রুইকে সেখানে নিয়ে আসে। ওরা সবাই তার সাথে আবার আগের মতো স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করে, আর রুইও এবার ওদেরকে আটকায় না। সে সবাইকে বলে অতীতে যা হয়েছে তা ভুলে যাওয়াই ভালো। এরপর নিং সবাইকে জানায় যে ওরা তাদের প্রয়োজনীয় খবর জিনসা প্যাভিলিয়ন নামে একটা ব্রোথেল থেকে পেতে পারে। ওদের বেশ কিছু সরাইখানা আর লবণের ব্যবসাও আছে, তাই তাদের কাছে সব ধরনের খবর পাওয়া যায়। কিন্তু ব্রোথেলের কথা শুনেই রুই নিং এর দিকে এমন ভাবে তাকায় যে ও তোতলানো শুরু করে দেয়। নিং তখন বলে, আমি কিন্তু ওখানে যাই না, এসব খবর আদান প্রদানের কাজ আমি চিয়ানকে দিয়েই করাই। যাই হোক, সে যায় কি যায় না এটা তো আমরা ঠিকই জেনে যাব। এরপর আমাদেরকে জিনসা প্যাভিলিয়ন দেখানো হয়। রুই সেখানে প্রিন্সেস আর লিউকে সাথে নিয়ে আসে। ওরা দুজনে তো ভয় অস্থির যে নিং যদি ওদেরকে এখানে দেখে ফেলে তাহলে তো সে খুবই রেগে যাবে। কিন্তু রুই ওদেরকে বলে, তোমাদের নিং ভাই যদি এখানে খবরের সন্ধানে আসতে পারে তাহলে আমরা কেন পারবো না। তারপর ওরা একটা রুমে গিয়ে বসে। লিউ আর প্রিন্সেসের অবস্থা তো সেখানে দেখার মতো ছিল। এদিকে নিং আর চিয়ানো প্যাভিলিয়নে এসেছে। তারা সেখানকার মালিকের সাথে সরাসরি দেখা করতে চাইলে ওখানে থাকা মেয়েটা বলে যে ওদের মালিক আজকে এখানে নেই, কালকে তার সাথে দেখা করতে হবে। তারপর ওরা ওখান থেকে উঠে চলে যাওয়ার সময় পাশের রুম থেকে লিউ এর আওয়াজ শুনতে পায়। ওরা সেখানে গিয়ে ঢুকতেই সামনে লিউ, রুই আর প্রিন্সেসকে দেখে একদম হতদম্বের মতো তাকিয়ে থাকে। নিং কখনো কল্পনাও করেনি যে ওরা 3 জন এরকম একটা জায়গায় আসবে। আবার এদিকে রুইকে দুটো ছেলের সাথে বসে থাকতে দেখে নিং অনেক জেলাস হয়ে যায়। ও রুইকে সরাসরি কিছু না বললেও ভিতরে ভিতরে অনেক রাগ করে। প্রিন্সেস তখন নিংকে এসে বলে, ভাইয়া কিছু মনে করো না, রুই শুধু আমাদেরকে একটু বাইরের জগৎটা কেমন তা দেখাতে এখানে নিয়ে এসেছে, আর তেমন কিছুই না। এরপর তারা বাসায় ফিরে আসলে নিং শিসানের সাথে সবকিছু শেয়ার করে। শিসান তো এই ব্যাপারে একদম এক্সপার্ট, তাই ও নিংকে বলে তোমারও রুইকে জেলাস ফিল করাতে হবে, তাহলে ও তোমার কষ্ট বুঝতে পারবে। পরের দিন সকালে ওদের প্ল্যান অনুযায়ী নিং কিছুক্ষণ রুইকে ইগনোর করে, আরো সাথীরা এমন নাটক করে যা দেখে মনে হয় নিং এর সাথে যে মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে ওর এখনো যোগাযোগ আছে। রুই এতে আসলে অনেকটা জেলাস হয়ে যায়। সেদিনই আবার ওদের জিনসা প্যাভিলিয়নের মালিকের সাথে দেখা করতে যাওয়ার কথা। নিং এবার নিজে না গিয়ে শিসান আর চিয়ানকে পাঠায়। কিন্তু এখানে আসে গল্পের নতুন টুইস্ট। জিনসা প্যাভিলিয়নের মালিক হলো শিসানের প্রাক্তন প্রেমিকা, যাকে শিসান কিছু না বলেই ছেড়ে চলে গিয়েছিল। মেয়েটার নাম হলো মেইনিয়াং। সে তো শিসানকে দেখেই তার উপর চড়াও হয়ে যায় আর তাকে আটকে ফেলার নির্দেশ দেয়। ওরা তখন পালানোর চেষ্টা করলে হঠাৎই চিয়ান ওদের জালে ফেসে যায়, কিন্তু শিসানকে আর কে থামায়। সে চিয়ানকে ওখানে ফেলে রেখেই দৌড়ে পালিয়ে আসে। এদিকে নিং এ খবর পাওয়ার পর শিসানকে ধরে বেঁধে আবার ওখানে নিয়ে যায়। মেইনিয়াং তখন ওদের বলে চিয়ানকে ছাড়াতে হলে শিসানকে তার হাতে তুলে দিতে হবে, কিন্তু ওরা তার কথা কোনো পাত্তা না দিয়ে নিজেরাই চিয়ানকে ছাড়িয়ে নেয়। এতে মেইনিং রেগে গিয়ে নিং এর উপর অ্যাটাক করে বসে। এরপর ওদের মধ্যে ফাইটিং শুরু হয়, কিন্তু মেইনিয়াংকে আর নিং এর সাথে পেরে উঠবে? সে নিজেই উল্টো মারামারি করতে গিয়ে দোতলা থেকে পড়ে যাচ্ছিল। তখন নিং ওকে হিরোর মতো ড্রামাটিক স্টাইলে এসে বাঁচায়। এটা দেখে তো মেইনিয়াম একদম ইমপ্রেসড। সে এখন শিসানকে ছেড়ে নিংকে ধরেছে। মেইনিয়াং বলে যে সে তাদের সব রকম তথ্য দিয়ে সাহায্য করতে রাজি আছে, কিন্তু তার বদলে নিংকে ওর সাথে একটা রাত কাটাতে হবে, আর তা না হলে ও নিংকে কিছুই বলবে না। তখন লিউ চুপ করে ওখান থেকে বের হয়ে সোজা গিয়ে রুইকে সব কথা জানিয়ে দেয়। আর এখানেই গল্পের 3য় পর্ব শেষ হয়ে যায়। তো কেমন লাগলো তোমাদের আজকের পর্বের কাহিনী তা আমাকে কমেন্ট করতে ভুলো না। কিন্তু এই গল্পটা সম্পূর্ণ দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের পার্টে।